জীবনটাই মাকে দিয়ে উস্তাদ। বাবার কিছু বলতে পারবো না, বাবাকে অতটা কখনো মানে বাবা ভালোবাসে, হ্যাঁ যদি আমার একটু থেকে একটু কিছু হয়ে যায় আমার বাবা মেয়ে মানুষের মধ্যে চিৎকার বাড়ি কান্না করে। ওরে মায়ের কান্দন যাবতীয় সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম। দেখছেন মজার গান, দেখছেন নাচ। আজ একটা ভিন্ন কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কোন শিল্পীর মায়ের সাথে কষ্টের মুহূর্তটা দর্শকের মাঝে শেয়ার করবে, তাই না উস্তাদ? হ্যাঁ উস্তাদ, এই কন্টেন্টটা ভেবে বের করছি। আসলে হয়তো আমার মায়ের সাথে আমার কষ্টের মুহূর্ত আছে, শিল্পীদেরও আছে, তাই না? সবারই আছে, সবারই আছে। তাহলে উস্তাদ একে এক সামনে পাঠিয়ে দেন। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। মনের তোমাক দিয়ে শুরু করবো। মানে প্রথমে আমি যাও। আমার তো তার জীবনে কোনো কষ্টই না, আমি কষ্টের মুহূর্তে কি শেয়ার করব। আসলে আমি যখন এই গানের জগতে আসি, কেমনে আইসি আমি নিজেও জানি না। আস্তে আস্তে আমি দেখছি যে আমার পরিবার পরিজন আমাকে নিয়ে খুবই টেনশনে থাকছে, চিন্তায় থাকছে, কিন্তু আমার কাছে কখনো কোনো কিছু বলে নাই, বা আমিও বাড়িতে সেরকম ভাবে চিল্লাচিল্লি করি নাই যে আমি কাজে যাচ্ছি, আমার সমস্যা হচ্ছে এডি সেডে। হয়তো জীবন চলার পথে এই জগতে আসার পরে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, তারপরে বাড়িতে কোনোদিন শেয়ার করি নাই, সবাই বেশি টেনশন করবে জন্য। কিন্তু পরিবার পরিজনে ভাই বোন মোটামুটি সবার দায়িত্বই নেই, আহামারি তেমন কোনো কিছু নেই না। তো মায় নিষেধ করে যে দরকার নেই এত কষ্ট করার। যখন দেখে যে রাত 11টা 12টা 1টা বাজে যাচ্ছে, আমার গান মুখস্থ করা লাগতেছে, তারপর বলে যে এইভাবে রাত জায়গা মুখের ফেস টেস নষ্ট হয়ে যাচ্ছে, আমি কি করবো? আমি কাজ তো করা লাগবে, কাজ ছাড়া তো কোনো উপায় নেই। আমি যতক্ষণ বাড়িতে আসবো না ততক্ষণ তাকায়া থাকে রাস্তার পানে। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আসল দিয়া মোছে না কে, আসল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। সুন্দর সুন্দর সুন্দর। আশা, যাও দেখি তোমার একটু কষ্টের মুহূর্তটা একটু জানি। যাও। কষ্ট বলতে হ্যাঁ, কষ্ট মানুষের জীবনে, মানুষ যেহেতু আমরা শুধু কষ্ট হাসি দুঃখ নিয়ে আমাদের জীবন। তবে হচ্ছে সবার থেকে উস্তাদ দিয়ে যতই ভালোবাসুক, তাদের সবার থেকে মার ভূমিকাটা আসলেই আলাদা। কারণ বাবা তাও কিন্তু পর হয়ে যায়, বাবা তাও পর হয়ে যায়, কিন্তু মা কখনো পর হয়ে যায় না। কারণ একটা মা তার মেয়ের সব থেকে কাছের হয়। কারণ মেয়ে যারা মনে করেন কারোর সাথে যদি কোনো কিছু শেয়ার নাও করতে পারে, অন্তত মাকে কিন্তু শেয়ার করে। আর যদি মাকে শেয়ার নাও করতে পারে, মা এমনিতে মেয়ের মুখ দেখে বোঝে যে আসলে আমার মেয়ের কি হয়েছে। এরকম অনেক ঘটনা আছে উস্তাদ, যেটা হচ্ছে আমি বলি নাই যে মা হয়তো কষ্ট পাবে কি বাড়তি একটা টেনশন করবে। কারণ এমনিতেই আমরা যখন বাড়ির বাইরে থাকি, এমনিতেই মা অনেক টেনশনের মধ্যে থাকে। দেখা যাচ্ছে যে এই যে আজকে এখানে কাজে আসছি, যদি মানে আসরে আজানের পর থেকে যখন কন্টেন্ট শেষ হয়ে যায়, তখন থেকে ফোন দেওয়া শুরু করে দেয়, এখন কোথায়, এখন কোথায়, এখন কত দূরাইছিস, এত সময় কেন লাগতেছে। এইগুলা শুনতে শুনতে আমি রাগ করি যে
আচ্ছা মা, তুমি কি আমাকে বিশ্বাস করো না যে আমি যাচ্ছি, তো আমি তো বাড়িতে যাচ্ছি, আমি আর কোথায় যাব? কিন্তু মা একটা কথা বলে যে মারে আমি তোমাকে কখনো অবিশ্বাস করি না, কারণ অবিশ্বাস করলে আমি গানের জগতে তোমাকে দিতাম না। অবিশ্বাস করি না আমি মা, আমার টেনশন হয়। তোমাকে বাইরে একা দিয়ে পাঠাইছি রাস্তাঘাটে, ওইখানে তো আর কেউ নাই, আসতেছো তো একা একা, একটা দুর্ঘটনা ঘটতে কিন্তু সময় লাগে না। তো সেখান থেকেও আমরা মায়ের কষ্টটা বুঝি না। আসলে মার কথা বলে শেষ করা যাবে না। মার যে ভূমিকা, যে মানে কি বলবো, সেটা এসব কথা বলতে গেলে তো চোখের পানি ধরে রাখা খুবই কষ্টের। কারণ আমার জীবনে মায়ের ভূমিকা সব থেকে বেশি, কারণ আমার জীবনটাই মাকে দিয়ে। বাবার কিছু বলতে পারবো না, বাবাকে অতটা কখনো, মানে বাবা ভালোবাসে, হ্যাঁ, যদি আমার একটু থেকে একটু কিছু হয়ে যায়, আমার বাবা মেয়ে মানুষের মধ্যে চিৎকার পারি, কান্না করে, কিন্তু তারপরেও বাবার থেকে আমার মা সব থেকে মানে বেশি আমাকে দেখে বা বোঝে আমাকে নিয়ে। এটাই কারণ মার, আসলে মার কথা বলে শেষ করা যাবে না, মা তো মাই। ওরে মায়ের কান্দন যাবদ দিব, 2-4 দিন বনের কান্দন রে। মনের গানটা ধরো। গান তো আসলে গানটা আশা গাইতেই পারতেছে না, কারণ ওর মানে কি বলবো, ওর চোখের পানি বলে দিচ্ছে। কষ্টের একটা গান। ওরে মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 মাসায় বনের কান্দন গো, ঘরের কান্দন কয়েকদিন আর থাকে না, দরদে আমার জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যাই হোক, আসলে আসার মানে কি বলবো, জায়গাটা খুব বেশি করে মনে পড়ে গেছিল। এবার আমরা দেখবো রানীর কি অবস্থা। ভিডিও কাট দেবো, হ্যাঁ কাট, যান লিয়ে আসেন। অ্যাকশন। উস্তাদ, এবার আসবে কে? এবার যাবে রানী। আপনার মায়ের সাথে কষ্টের মুহূর্তটা দর্শকের মাঝে শেয়ার করবেন। আমার মায়ের সাথে মানে আমার ফ্যামিলিটাই কাটছে কষ্টে। প্রথমে মায়ের, যেহেতু মায়ের কথা সবাই বলছে, মায়ের কথা দিয়ে শুরু করি। আমার যখন 6 থেকে 7 বছর বয়স, তখন আমি মানে নানির সাথে, আগে তো অনেক মানুষরা গরু বাছুর পালতো, গরু ছাগল পালতো, তো আমার নানির 2টা গরু ছিল। তখন আমি রাস্তা দিয়ে যাই, তখন আমাদের সংসারটা খুবই মানে যাকে বলে এক কথায় একদমই গরিব। এমন যে ছিল না তা কিছু না, আমাদের বাড়ি ঘর সবই ছিল। আমাদের প্রথম বাড়ি থাকে পাবনাতে। আমার ছোট বোন যখন হয় 3 দিনের পরে 4 দিনের দিন আমার ছোট বোনের মাথায় একটা টিউমার ধরনের একটা জিনিস ধরা পড়ে। তোমার আম্মু বলছিল যে এটাকে সারার জিনিস, যে সার দিয়ে। প্রথমে একটা মেয়ে, তারপরে আবার আরেকটা মেয়ে হলো, তো তারপরে আল্লাহ মাথায় একটা খুঁতে বানায় দিল। যাই হোক, তারপরে বোন হয় চিকিৎসা করতে করতে আমাদের ওইখানে জায়গা জমি বাড়িঘর সব কিছু বিক্রি করে দেয়। তো আমার আব্বু যে কোনো একটা কারণে, আব্বু হচ্ছে এখানে আসার পরে আমরা সরকারি জায়গাতে, যাকে বলে সরকারি জায়গা, সরকার থেকে দেয়, বাড়ি করে দেয়, তেমন একটা জায়গাতে আসি। আসার পরে কিছুদিন হওয়ার পরে আমার যখন 10-11 বছর বয়স, তখন আমার আব্বু হঠাৎ করেই ঢাকাতে যায় গাড়ি চালাইতে। ওইখানে যায় মানে নিখোঁজ, 7-8 মাসের মতো নিখোঁজ। তো আমাদের ঘরে মানে খাওয়ার মতো চাউল ছিল না, মানে কোনো জিনিসই ছিল না। তারপরে গান বলতাম আমি। লাস্ট আমার যখন আমার ওস্তাদ
আমার ওস্তাদ হচ্ছে আজহার প্রামাণিক। তো তার কাছে আমি গান শিখতে যাই। তো আমার আম্মু এখন পর্যন্ত মানে ওই ওই কথাটা মনে হলে আমার গাও মানে কাটা দিয়ে ওঠে, যে 20টা টাকা দিছিল, 20টা টাকা আমি ডায়েরির ভাঁজের মধ্যে রেখে দিছিলাম। ওই 20 টাকা রেখে দিয়ে আমাদের বাড়ির পাশে একজন মানে কোনো খাবারই ছিল না, আমার ছোট ভাই হয় তখন অল্প একটুখানি, তো তখন ওই ভাত 1 প্লেট ভাত দেয় যে তোর মেয়ে কাজে যাচ্ছে, গান করবে যাচ্ছে, এই ভাত কটা নিয়ে খাই যাচ্ছে। তারপরে যাই ওই 20টা টাকা, আমাদের ওইখান থেকে আটঘরিয়া নিম্নে 6-7 কিলো রাস্তা। তো আমি আমার বাসায় থেকে আমার আম্মু বলছি যে তুমি এগুলো আমার ভাই বোনকে খাওয়াও, আমি পরে কাকাঠুনিতে খাবো না। আমার আম্মু কাঁদতো, এমন পর্যায়ে চলে গেছিল আমার আম্মু লাস্ট সিদ্ধান্ত নেয় যে মানে আমি জীবনই রাখবো না। অনেক ঋণ পান ছিল, ঋণ পান সবকিছু আল্লাহ করে। তো সবচেয়ে কষ্টদায়ক সেই দিনকে আমার মায়ের আমি একটা কথা কয়েছিলাম যে তুমি এত কষ্ট পাও কে? আজ থেকে আমার আব্বু হয়তো 2 দিনের জন্য বিপদে পড়ছে, সারা জীবন আমার এরকম কষ্ট থাকবে না। তারপর ওই 20টা টাকা রেখে আমি 3 দিন হাঁটে আটঘরি বাজারে আসি আর বাড়ি যাই। মানে আমার বলার মধ্যে এতটুকু ক্ষমতা ছিল না যে ওই 20টা টাকা দিয়ে আমি গাড়ি ভাড়া দিয়ে যাবো। পরে আমার ছোট ভাই বোন যদি আমার মায়ের কাছে বলে যে আমাকে 5টা টাকা দাও, মানে সেরকম পরিস্থিতিও ছিল না। তো আমার মায়ের আমি বলেছিলাম একদিন, আম্মু তুমি এত কষ্ট পাও কে? আমি কি তোমার মেয়ে না কি? আমি তোমার সওয়াল। তারপরে ঋণ পান শোধ দেয়। আমার ছোট বোনের টিউমার কেমনে কেমনে বাইরে ওঠে, এখন এত বড় আছে, মাথায় অনেক বড় বড় চুল। তো তারপরে আব্বু 8-9 মাস পরে মানে আমার আব্বু আসে, দেখি একদিন রাত 1টা-2টা বাজে আমার আব্বুর কপালের এখানে হচ্ছে 2-3টা সেলাই দেওয়া, পায়ে আঘাত পায়। আব্বু চলে আসে লাস্টে রাত্রেবেলা বাইরে হয়ে দেখে আব্বু বারান্দার উপরে শুয়ে রয়েছে। ছোট থেকে কোনোদিনও আমার মা বাবা আমার গায়ে কোনোদিন একটা ফুলের টোকাও দেয় নাই। হাজার কষ্টে মানুষ হলে তারপরেও গায়ে হাত তোলে নাই। আর মা জিনিসটা যে এমন একটা জিনিস, মানে সব কথা ছোট থেকে আমি কোনো কথাই মানে লুকাই নাই। কিছু কিছু কষ্টদায়ক কথা আছে। আমার আম্মু এখনো যদি মানে আমার আম্মু এতটাই ভালোবাসি, শুধু আম্মু না আমার আব্বুকেও ভালোবাসি। আমি এত বড় হয়ে গেছি, আমার বিয়ে হয়েছে, আমার একটা সন্তান আছে। এখন আমি বুঝি যে মা জিনিসটা কি। মানে যখন আমার ওইটুকু মেয়ে আমাকে বলে যে আম্মু তুমি সময় পাও না, তুমি প্রতিদিন গানে যাও, আমার একটা দিনও আমার কাছে আছে থাকার তোমার সময় হয় না, তখন আমার মায়ের কথা আমার মনে হয়। আমার মা গানে থেকে যাইতে দেরি হলে ফোন দিয়ে বলে তুমি কত দূর, মানে একটা কিছু হলে কাটাকাটি করে। মনে আমার আম্মু এমনিতেই অসুস্থ মানুষ, মনে হয় যে সাথে সাথে স্টপ করবে। তো আসলে সংসার এমন একটা, যারা করে তারা বোঝে। মা বাবা ছাড়া তাদের দুনিয়াটাই মনে হয় জেলখানার মতো। তো আমি সেইভাবে একটা গান বলবো। কষ্টের কথা বলতে গেলে তো শেষ হয় না। একটা গান বলি আমি, লোহা তো 9 টাকা দিয়ে বানানো জেলখানা, সেই জেলখানাতে শ্রম দিতে হয় আমায় 16 আনা। লোহা তো 9 টাকা দিয়ে বানানো জেলখানা, সেই জেলখানাতে শ্রম দিতে হয় আমায় 16 আনা। গরিব হওয়ার অপরাধে গান শিখিতে আসি, টাকার দামে শ্রমের দামে বাংলাদেশে ছাড়ি। মায়ের মুখের হাসি, আমার মায়ের মুখের হাসি, মায়ের মুখের হাসি, আমি গান শিখিতে আসি। মায়ের কথা গ্রামের কথা যখন পড়ে মনে, বুকের ভিতর বিজলি জ্বলে ওঠে তখন। মায়ের কথা দেশের কথা হয় গো যখন মুখে,
আসি, আমি বাংলাদেশে আসি, মায়ের জন্যে আসি, আমি বাংলাদেশে আসি। হাটু 9 টাকা দিয়ে বানানো জেলখানা, সে জেলখানাতে ঝুম দিতে হয় আমায় 16 আনা। গরিব হওয়ার অপরাধে প্রবাসেতে আসি, কামের দামে সুমের দামে বাংলাদেশে আসি। মায়ের মুখের হাসি, আমি প্রবাসেতে আসি, মায়ের মুখের হাসি, আমি গান শিখিতে আসি। ঠিক আছে, কাশিমপুর গাড়ি যাচ্ছে বুঝছো? সুন্দর সুন্দর। যাই হোক, শুনলাম রানীর কষ্টের একটু কাহিনী। আসলে কষ্ট তো সবার মনেই থাকে, কম বেশি, হয়তো কারুর কম কারুর বেশি। যেমন আমার কিন্তু একটা বাস্তব, যেটা আমি বলি, আমার মনে হয় পৃথিবীতে এরকম খুব কম মানে সন্তানের ভাগ্য হয়েছে। আমি কিন্তু আমার মায়ের বুকের দুধ আমার বুদ্ধি হওয়ার পরেও আমি খাইছি। আমার বুদ্ধি হওয়ার পরেও আমি আমার মার বুকের দুধ খাইছি। আমার মনে আছে আমি আমার মার বুকে দাঁড়া থেকে দুধ খাইছি, দাঁড়ানো অবস্থায়। এটা একটা বড় ইতিহাস সেটাই উস্তাদ। যে একজন সন্তানের বয়স 7, 8, 10 বছর হয়ে যাচ্ছে, তাও দুধ খাওয়া বাদ দেয় না। ঠিক আছে। আর এমন একটা পর্যায়ে ছিল, আমার মা যেখানে যাইতো আমাকে থুয়ে যাইতো না, আর আমিও তাকে ছাড়িয়ে কোনো সময় থাকতাম না। ঠিক আছে। জি উস্তাদ। আমার মা, আমি বিয়ের পরেও যদি আমার মা কোনো জায়গায় যাবে লাগতো, আমি আমার মার সাথে চলে যাইতাম। ওই দিনগুলোর কথা তো মনে পড়ে, কারণ সে নাই, আমরা তো আছি। কিন্তু ওই কষ্টের দিনগুলো আসলে কি বলবো, মানে কিভাবে যে আগলায় রাখছে বুকের মাঝে, এটা হয়তো সেই সময় বুঝতাম না, এখন বুঝি যে মা কি জিনিস। এবার উস্তাদ বিটল না হ্যাঁ, চলে যাও। মায়ের কথা আর কি বলবো। আমার যতদিন মার কথা মনে পড়ে, আমার মা আমাকে থুয়ে চলে গেছে যখন আমার 13 দিন বয়স। 13 দিন যখন আমার বয়স, আমার মা আমাকে থুয়ে চলে গেছে। মার কি যে রূপ, মার কি যে গঠন, এটা আমার বলার শক্তি নাই। আমার মা 13 দিন পর আমাকে থুয়ে যখন মারা গেল, আমি দুধ খাওয়ার জন্য খুব কান্না করতাম, করতাম। আমার এক ছোট বোন ছিল, সেই ছোট বোন ওই ভাতের ফ্যান, ওই সুজি, সাগু রান্না করে করে আমাকে খাওয়াতো। আমি খালি মামা বলে চিৎকার করতাম। কিছুদিন পর আমার আব্বা আর একটা বিয়ে করল। ঘরে এসেছিল সৎমা। সৎমা আসার পর অন্য সৎমারা অন্য ছেলেগুলোকে ভালোবাসে, কিন্তু আমার ভাগ্যে তেমন ছিল না। এতটাই কষ্ট দিত, সেটা মাঝে মুখ দিয়ে বলাও কঠিন। আপনারা তো জানেন যে সৎমা যার ঘরে থাকে, সেই ছেলেটা কত ভালো থাকবে।